This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে লিমা। আর লিমা, শুরুতেই আমরা দুটো ছবি একসঙ্গে দেখাবো টিভি9 বাংলার দর্শকদের। দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে মতুয়াগড়ে শুভেন্দু আর অপর দিকে সুকান্তগড়ে অভিষেক। দেখুন হেলিকপ্টার, সেই যে হেলিকপ্টারে অভিষেক সুকান্তগড়ে আজকে সভা করবে, ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। আর অপর দিকে মতুয়াগড়ে শুভেন্দু অধিকারী বনগাঁয় সভা, বিরোধী দলনেতার আর কিছুক্ষণের মধ্যেই সেই সভাও শুরু হতে চলেছে। অর্থাৎ লিমা, বোঝাই যাচ্ছে যে ভোটমুখী বঙ্গে যুযুধান দুই পক্ষ, অর্থাৎ রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুজনেই পুরো ফুল ফর্মে তারা প্রচারে নেমে পড়েছে, জনসংযোগে নেমে পড়েছে। আমরা আমাদের এক এক করে প্রতিনিধিদের সঙ্গে কথা বলি সম্প্রীতি। এই মুহূর্তে দীপঙ্করের সঙ্গে কথা বলবো, কারণ যেটা তুমি বললে যে আর একটু পরেই শুভেন্দু অধিকারীর সভা শুরু হবে, কিছুক্ষণ পরের ছবিটা অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু তার আগে এই মুহূর্তে শেষ যে ছবিটা আসছে, আমি দীপঙ্কর আমাদের রিপোর্টারের কাছ থেকে জানার চেষ্টা করি। দীপঙ্কর, দেখো, শুভেন্দু অধিকারী এখনো এসে পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। মতুয়া ধর্ম মহাসম্মেলন, এই মতুয়া ধর্ম মহাসম্মেলনে তোমাকে আমি সুকান্তকে বলবো মঞ্চটা দেখাতে। শুধুমাত্র মতুয়ারাই এসছেন, এখানে কোনো বিজেপির পার্টির তরফ থেকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই বলছেন। শুধুমাত্র বিরোধী দলনেতা আসছেন, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার তিনি এসেছেন। কিন্তু এই মঞ্চ যেমন এইভাবে মতুয়া সাদীয় পাগল গোসাইরা আলোচনা করে বসে আছেন, কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী ঢুকবেন। উল্টো দিকে কিন্তু দর্শকরা যারা যারা এসেছেন তারাও কিন্তু বিভিন্ন দলপতি, তারা দল নিয়ে এসেছেন, এবং এটা শুধুমাত্র বনগাঁ উত্তরের তরফ থেকে করা হচ্ছে, এমনটা অশোক কীর্তনিয়া বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী যখন আসবেন তখন তো শুধুমাত্র ধর্মীয় কথা বলবেন তা নয়, রাজনৈতিক বক্তব্যও থাকবে। এবং এই মতুয়াগড়ের সব থেকে একটা বড় বিষয়, বড় সমস্যা হয়ে রয়েছে, সেটা হচ্ছে নাগরিকত্বের ইস্যু। এবং এই নাগরিকত্বের ইস্যুতে যে এসআইআর জন্য প্রচুর মতুয়া যাদের নাম আননেমড হয়ে রয়েছে, অর্থাৎ তাদেরকে পুনরায় এসআইআর জন্য ডাকা হচ্ছে এবং তাদেরকে এই আনম্যাপড হওয়ার কারণে রিপিট করে ডাকা হবে। এরপর যে সমস্ত মতুয়ারা সার্টিফিকেট এখনো পর্যন্ত পায়নি তাদের কি হবে? এখনো প্রচুর মতুয়া আছে যারা সার্টিফিকেট পাননি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মতুয়াদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। সেই বিষয়ে বিরোধী দলনেতা কিছু বলেন কিনা, সেই দিকে কিন্তু একটা নজর রয়েছে। এবং অসীম সরকার তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। অসীম দা, একটু এদিকটা আসুন, লাইভ হচ্ছে, কি বলবেন? শোনেন, মতুয়া সম্মেলন হচ্ছে প্রেমের বাজার। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি কারো আসতে কোনো বাধা নাই। এটা আমার ঠাকুরের প্রেমের বাজার। যারাই আসছে তাদের একমাত্র হরিনাম, হরিবোল, হরিবোল, একই ধ্বনি এবং সেবা মধ্যে দিয়ে প্রেম জাগ্রত হয়। সেই মতুয়া সম্মেলন দাদা অশোক কীর্তনিয়া মহাশয়, তিনি আমার সতীর্থ বিধায়ক বাদ দিয়েও এটা তারা এমনই একটা মানুষ যে মানুষের সেবা নিয়ে থাকাই হচ্ছে তার বড় কাজ। আমি অন্য বিষয়ে আজকে কোনো কথা বলবো না। ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মতুয়া সমস্যা। উনি কেন গেছেন আমার কাছে বলেও যান নাই, আমি জানিও না কি বিষয়ের উপর গেছেন আমি জানি না। তবে আমি এইটুকু বুঝি, যদি আমাদের নাগরিকত্ব সমস্যার কোনো সমাধান করতে হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই করে থাকে, এবং যেটা ঠাকুরমশাই আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। কে যায়নি? আমি যেতে পারিনি, আমার তো তখন শরীর খারাপ ছিল, আমার তখন শরীরটা খারাপ ছিল। দীপঙ্কর, তুমি নজর রাখো, কিছুক্ষণ আগে অশোক কীর্তনিয়ার বক্তব্য আমাদের কাছে এসছে, কি বলেছেন শুনবো। হ্যাঁ, শুভেন্দু দা আসছেন, তিনি মতুয়া হিতৈষী, তার মতুয়াদের তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আসছেন। এটা নির্বাচনী কোনো চমক নয়, এটা সম্পূর্ণ মতুয়া একটা প্রোগ্রাম, একটা অরাজনৈতিক প্রোগ্রাম। আপনি কোনো মাঠে কোথাও কোনো রাজনৈতিক রং দেখবেন না, মাঠে কোথাও কোনো রাজনৈতিক নেতার ছবি পাবেন না। এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম।
বিরোধী নেতাকে মতুয়ারা আমন্ত্রণ করেছেন এবং তিনি সাড়া দিয়েছেন, তিনি আসছেন। দেখুন, আমরা মতুয়াগড়ে নজর রেখেছিলাম কিছুক্ষণ পর যখন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন, কিন্তু শুক্রবারও নজর থাকবে। কেন? তার কারণ ঠাকুর বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রশাসনিক আধিকারিকদের। এসআইআর আবহে মতুয়াগড়ে দাঁড়িয়ে মতুয়াদের কি বার্তা দেবেন অভিষেক, নজর রয়েছে সকল। আমরা মন্দিরে যাব, কারা বিরোধিতা করছে, কারা কী করছে, এইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা মন্দিরে যাবার জন্য, তিনি পুজো দেওয়ার জন্য আসছেন কলকাতা থেকে, অতএব তিনি পুজো দিতেই যাবেন। যাদের কাজ তারা করবেন, এটা নিয়ে আমাদের যার যার কাজ তারা করবেন। আমার কাজ পুজো দিয়ে আমি পুজো দিতে যাব, যারা অন্য কাজে ব্যস্ত থাকবেন তারা অন্য কাজ করবেন। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়িতে পুজো দেবে, আমাদের কোনো অবজেকশন নেই। এখানে প্রভাব খাটালেই সমস্যা। ঠাকুর বাড়িতে নাকাবন্দি করা, ঠাকুর বাড়িকে ঠিক আছে করা, গেট বন্ধ করে দেওয়া, যাতায়াতের ব্যবস্থার অসুবিধা হলে তাহলে আমরা সেইভাবে প্রতিবাদ জানাবো, এখনও বলে দিচ্ছি। ন্যাচারালি যে কেউ পুজো দিতে আসবে, আমাদের কোনো সমস্যা নেই। প্রোটোকলে ঠাকুর বাড়ি নিশ্চয়ই ব্যারিকেড দিয়ে আটকানোর প্রোটোকল নেই কারুর। এটাও একটা মিনিস্টারের বাড়ি প্লাস ঠাকুর বাড়ি, এখানে প্রোটোকলে কিসের? আজকে চলে যাক মায়াপুরে, ওর প্রোটোকল কাজে খাটবে ওখানে। আর একটু আগে যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যে একদিকে যখন মতুয়া গড়ে শুভেন্দু অধিকারী সেখানে মহাসমাবেশে অংশ নিতে চলেছেন, অপরদিকে তখন মতুয়া প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুর। যদিও এসআইআর জটিলতা নিয়ে কথা হয়নি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে দাবি করেছেন শান্তনু ঠাকুর। এই নিয়ে আরেকটু ডিটেলসে আমরা জানবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন মতুয়া প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শান্তনু ঠাকুর, খুব স্বাভাবিকভাবে মতুয়া মহলে বা মতুয়া গড়ে যে আশার আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে হয়তো এসআইআর নিয়ে তারা এই মুহূর্তে যে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তার সমাধানেই তিনি কথা বলতে গিয়েছে। কিন্তু শান্তনু ঠাকুর তিনি আবার বলছেন যে না, এসআইআর জটিলতা নিয়ে কথা হয়নি, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ওটা বিষয়টা তাহলে কোথায় দাঁড়িয়ে? এখন মোট 6 জন প্রতিনিধিকে নিয়ে মতুয়া মহাসংঘের তরফ থেকে শান্তনু ঠাকুর তিনি দেখা করতে যান এবং তিনি যে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, কিন্তু মূলত মতুয়া মহাসংঘের কাজকর্ম, আর্থিক পরিস্থিতি এবং মতুয়ারা নাগরিকত্ব পেতে চলেছে কোন পর্যায়ে সামগ্রিক বিষয়টি রয়েছে, প্রত্যেকটা বিষয় তিনি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এর পাশাপাশি তিনি রাষ্ট্রপতিকে আবেদন জানিয়েছেন যে তাদের মতুয়া মহাসংঘের আমন্ত্রণে যেন তিনি ওখানে যান। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রেক্ষাপটে আজকে তিনি দেখা করেছেন সেই প্রেক্ষাপটটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ বনগাঁয় সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু দিল্লিতে রয়েছেন শান্তনু ঠাকুর। তিনি আজ সন্ধ্যায় ফিরবেন কলকাতাতে। তিনি বলছেন যে তার আগাম রাষ্ট্রপতির কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই কারণের জন্য শুভেন্দু অধিকারী সবাই তিনি থাকতে পারছেন না। দ্বিতীয়ত যে প্রশ্নটি প্রাসঙ্গিকভাবে উঠে আসে, তুমি যে কথা বললে যে এসআইআর নিয়ে কোনো রকম আলোচনা হয়েছে কিনা, তিনি বলছেন যে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন যে যাদের এসআইআর প্রক্রিয়ায় নাম উঠছে না তাদের জন্য কোনো বিকল্প ভাবনা চিন্তা তারা করতে পারেন। প্রায় 70,000 মানুষ আবেদন করেছেন, মাত্র 700 জন নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু একটা বিষয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যেটা আজকে শান্তনু ঠাকুর বলেছেন যে গতকাল যখন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে যারা সিএ অ্যাপ্লাই করেছেন তাদেরকেও এক্ষেত্রে সুযোগ দেওয়া হবে, যারা ফর্ম ফিল আপ করেছেন। এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকার, বিশেষত তিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সাংসদ বা অন্যান্যদের তিনি আক্রমণ করেছেন যে তাদের প্ররোচনায় একটা বড় অংশের মানুষ সিএ এর ফর্ম ফিল আপ করেনি, এবারে তারা সমস্যায় পড়বেন। তাদের বলছেন যে রাজ্য সরকারের প্ররোচনাতেই ভুল বোঝানো হয়েছে এবং তারই ফল এখন ভোগ করতে হচ্ছে। জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের এদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রশাসনিক অবস্থা, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে। মুখ্যমন্ত্রী এবং তার যারা নেতা নেত্রীরা প্রথমে সিএর যেভাবে ক্যা চিচি বলে যেভাবে বিরোধিতা করলো, তাহলে ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে
মান্যতা দিল। যে মানুষগুলোকে আপনি অ্যাপ্লিকেশন করতে বিরত রেখেছেন সেই মানুষগুলো আজকে পিছিয়ে পড়লো কিনা, এটা আপনাকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। অমর্ত্য সেনের নামে এসআইআর এর নোটিশ। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের প্রতিটি বাড়িতে গেলেন বিএলও শ্যামাব্রত মুখোপাধ্যায়। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, কেন গিয়েছেন, কি কারণ? দেখো, প্রতিটি বাড়িতে আজকে অমর্ত্য সেনের যে বাড়ি রয়েছে সেখানে বিএলওরা গেলেন এবং নোটিশ দিয়ে এলেন এসআইআর এর জন্য। যে নোটিশে বলা হয়েছে যে অমর্ত্য সেনের মায়ের সাথে অমর্ত্য সেনের বয়সের যে পার্থক্য সেটা মাত্র 15 বছর, এবং তার যে ওই বাড়ির যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন অর্থাৎ কেয়ারটেকার এবং অমর্ত্য সেনের মামাতুতো ভাই শান্তু ভানু সেন, তিনিও বলছেন যে এটা ভুল করে করা হয়েছে। তারা যে তথ্য দিয়েছিলেন সেটা সঠিক দিয়েছিলেন, এবং যেখানে এটা যেই নোটিশ এসে যারা এই নোটিশ ইস্যু করেছে বা বিএলও যিনি রয়েছেন তারা এটা ভুল করেছেন, এটা তাদের দাবি। সব মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই নোটিশ দেওয়াতে কিন্তু ইতিমধ্যে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের। গতকালই আমরা দেখেছিলাম রামপুরহাটের সভা থেকে একদম সেদিকটা আমরা নজর রাখবো। হিমাদ্রি, তোমায় ধন্যবাদ। যেটা হিমাদ্রি বলছিল, মানে নোবেলজয়ী অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ পাঠিয়েছে। রামপুরহাটের সভা থেকে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের জন্য যিনি নোবেল পুরস্কার জিতেছেন, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, তাকেও নোটিশ। 26-এর ভোটে বিজেপিকে আনম্যাপ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বলেছিলেন। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে, মানসিক শারীরিক অত্যাচার করে, গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? কিন্তু কেন ডাকা হয়েছে সিইও অফিস বলতে পারবে, নামের বানান ভুল থাকলেও ডাকতে পারে। মন্তব্য শুভেন্দু অধিকারী। আমি বলতে পারবো না, টক টু সিইও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যেও যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে, তো বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে শুনানি। শুনানি শুরু 10 দিন পর ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য নিয়ম শিথিল কমিশনে। এসআইআর এর শুনানিতে পরিযায়ী শ্রমিকদের পরিবারের কেউ হাজিরা দিলেই হবে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। কি থাকছে সেই বিজ্ঞপ্তিতে আমরা জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, তবে তার আগে আপনাদের আরো একবার জানাই, আপনারা জানেন এই এসআইআর শুরুর সময় থেকেই বারংবার বেশ কিছু প্রশ্ন উঠে আসছিল। তার মধ্যে অন্যতম ছিল যে যারা পরিযায়ী শ্রমিক তাদের যদি হিয়ারিং এ ডাক পড়ে সেক্ষেত্রে তারা কি করবেন, যারা বিদেশে থাকেন বা ভিন রাজ্যে থাকেন তাদের ক্ষেত্রে তারা কি করবেন যদি হিয়ারিং এ ডাক পড়ে। ঠিক এইভাবে, এবং তার সঙ্গেই যারা বয়স্ক তারা কি করে হাজিরা দেবেন, অসুস্থরা তারা কি করে হাজিরা দেবেন, এরকম একাধিক প্রশ্ন ছিল। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 85 বছরের ঊর্ধ্বে এবং যারা অসুস্থ, যারা সন্তান সম্ভব, তাদের ক্ষেত্রে কিভাবে হিয়ারিং এ হাজিরা দিতে হবে, সেক্ষেত্রে বিএলওরা যাবেন তাদের কাছে। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। আর কত ছেলে খেলা করবেন, মানে কোটি কোটি টাকা খরচা করে পুরো সার্কাস চলছে। একদিকে 104 বছর বয়সী বৃদ্ধাকে ডেকে পাঠানো হচ্ছে, বিশেষভাবে সক্ষম মানুষদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এইভাবে চলতে পারে না। আমরা চাই ভারতের জাতীয় নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রেখে তার যে সাংবিধানিক পরিধি তার মধ্যে কাজ করে অন্তত মানুষের কাছে তাদের ভাবমূর্তি বজায় রাখুন। কোনো একটা রাজনৈতিক দলের বি টিম বা শাখা সংগঠন হিসাবে কাজ করা জাতীয় নির্বাচন কমিশনের কাজ নয়।
অভিষেক বালুরঘাটে পৌঁছানোর আগেই পাল্টা কৌশল এবার সুকান্ত। পরিযায়ী শ্রমিক গৌতম বর্মনের পরিবারের সঙ্গে অভিষেকের সাক্ষাৎকে স্টান্টবাজি বলে কটাক্ষ বালুরঘাটের সাংসদে। সব বিষয়ে অবগত করেছিলেন গৌতমের স্ত্রী, প্রয়োজনীয় সব পদক্ষেপের আশ্বাসও দিয়েছিলাম। তিনি কথাও বলেননি, সাহায্যের আশ্বাস না পেয়ে কাঁদতে কাঁদতে ফিরতে হয়েছিল। গৌতম বর্মনের স্ত্রীর বক্তব্যের একটি ভিডিও পোস্ট ডক্টর সুকান্ত মজুমদারের। একই সঙ্গে বালুরঘাটের সাংসদের দাবি, গৌতম বিজেপির কোনো সংগঠনের সঙ্গেই যুক্ত নন, না জেনেই মিথ্যাচার করা হচ্ছে। আমি গেছিলাম সুকান্ত মজুমদারের কাছে, ওখানে গেলাম, যাই বললো ওরা দেখা সাক্ষাৎ হলো। দেখা সাক্ষাৎ করার পর বললো যে এরকম কাজ হয়ে যাবে, তোমরা এখন বাড়িতে যাও, এরকম এই কথাই বললো। হ্যাঁ, আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে। বলার পর কি যে বললো এখন হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে, বাড়িতে যাও। কবে যে তারিখটা যে ছিল আমি তো অত মনে নেই। উল্টা বলে ফেললা কেন? কি উল্টে বলতে? তুমি তো বললে যে না গেছিলাম, আমি দেখা করতে কেউ কথা হলো না। ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, কাগজপত্র দেখাতে না পারার জন্য পুলিশের হাতে ধরা পড়ে, এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিল, তৃণমূল থেকে এসেছিল। তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না, আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লকআপ লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। তো আমি বললাম তোমাদের সাংসদ ওখানে, বিধায়ক তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। সেই বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনকে মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে বালুরঘাটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বিজেপি বাংলার মানুষকে রক্ষা করবে? সুকান্ত গড়ে অর্থাৎ বালুরঘাটে আজ অভিষেক। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচি যখন শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে, তখনই আমরা দেখেছি রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী এবং অপরদিকে কেন্দ্রীয় বঞ্চনার কথা তিনি বারবার তুলে ধরেছেন এই ভোটমুখী বঙ্গে। আজকে বালুরঘাটে মানে সুকান্ত গড়ে দাঁড়িয়ে অভিষেক ঠিক কি বার্তা দেবেন, কিছু ইঙ্গিত? দেখো, তোমাকে প্রথমে বলি, কিছুক্ষণ আগেই কিন্তু অভিষেক ব্যানার্জি যে চপার, সেটা কিন্তু বালুরঘাট বিমানবন্দরে নেমেছে। বর্তমানে যে কুমারগঞ্জে এসআইআর আতঙ্কে যিনি সুইসাইড করেছিলেন, সেই ওসমান মন্ডলের পরিবারের সঙ্গে ভাই রয়েছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলছেন অভিষেক ব্যানার্জি। তারপরেই কিন্তু অভিষেক ব্যানার্জি সোজা চলে আসবেন এই লক্ষ্মীপুরে, যেটি তপন বিধানসভার মধ্যে পড়ে। সেখানে অসিত সরকার এবং যে বিজেপির বুথ সভাপতি বলে যে দাবি করছিল অভিষেক ব্যানার্জি, সেই গৌতম বর্মনের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে কথা বলেই কিন্তু সরাসরি চলে যাবেন আবার এয়ারপোর্টে। এখানে যেহেতু কোনো সভা নেই, যার ফলে কিন্তু কি বার্তা দেবেন সেটা কিন্তু একমাত্র দলীয় নেতৃত্বের সামনেই বলবেন তিনি, যে আগামী নির্বাচনকে ঘিরে কি কর্মসূচি রয়েছে, কিভাবে চলতে হবে। যেহেতু এটা সুকান্তর গড়, সেই জায়গা থেকে কি নির্দেশ বা কিছু রয়েছে সেটা কিন্তু জেলা নেতৃত্বের সঙ্গে কিন্তু এয়ারপোর্টে কথা বলবেন বলে জানা গেছে। ধন্যবাদ।
কমিশনের নির্দেশিকাকে থোড়াই কেয়ার। এসআইআর শুনানিতে হয়রানি চলছে। অ্যাম্বুলেন্সে চেপেই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক দপ্তরে যেতে হলো 2 প্যারালাইসিস রোগীকে। ছবিটা দেখাচ্ছে আপনাদের। তার পাশাপাশি আমাদের রিপোর্টার দেবব্রতের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে কেন এই ছবিটা দেখতে হচ্ছে দেবব্রত। এই প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে, যে এই ছবিটাই কেন দেখতে হচ্ছে। আজকে শুনানি দিয়েছিল, গত কয়েকদিন আগে তাদের কাছে নোটিশ দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছিল যে তাদের 2 পেশেন্ট তারা কিন্তু প্যারালাইসিস, তারা বিছানা থেকে উঠতে পর্যন্ত পারেন না। তার ফলে পরবর্তীতে তাদেরকে কিন্তু যেহেতু শুনানি নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে আজকে পাঠানোর ব্যবস্থা হয় এবং তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। কিন্তু ইতিমধ্যেই যেটা বিএলওর সাথে আজকে কথা বলে জানতে পেরেছি আমরা, বা স্থানীয় এআরওর সাথে যারা কথা বলে আমরা জানতে পেরেছি যে আজকে সকালেই নাকি তাদের বাড়িতে গিয়ে খবর দেওয়া হয় যে তাদেরকে এখানে আসার দরকার নেই। বিএলওরা প্রশাসনে বা নির্বাচন কমিশনের লোকজন শুনানির জন্য তাদের বাড়িতে যাবেন। কিন্তু অলরেডি যেহেতু শুনানির দিন ঘোষণা হয়ে গেছিল, তার ফলে কিন্তু তারা পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এই হয়রানি যখন নিয়ে এসেছে, তারপরেই কিন্তু জানা যাচ্ছে যে কমিশনের লোকজন যখন যারা জানতে পারেন, যারা শুনানি করছেন, যারা শুনানি স্থলে রয়েছেন, যে এরকম 2 জন পেশেন্ট এসেছেন, তখন কিন্তু তারা তড়িঘড়ি শুনানি কেন্দ্র থেকে বাইরে এসে একদম অ্যাম্বুলেন্স এসে তারা শুনানির কাজ শেষ করেন এবং তারপরেই তাদেরকে ফিরে যেতে হয়। কিন্তু পরিবারের লোক দাবি করছে যে এখানে আসার পর কেন আগে বললে তো সুবিধা হতো, তাহলে এই হয়রানিটা শিকার হতো তো না। এই প্রশ্নটা কিন্তু তুলছে। তার ফলে কোথাও একটা বোঝা যাচ্ছে যে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে বিএলও বা এআরও বা পরিবারের সাথে। এই যে একটা সমস্যা দরকার, নজর রাখো। কিছু বলেনি, বলে এরকম যখন পেশেন্ট আছে তাহলে তো আপনি বাড়িতে যেয়ে দেখে আসবো আমরা, আমাদের অর্ডার আছে, আপনারা এখানে আনবেন কেন? হচ্ছে আমাদের কাউন্সিলর বললো, কাউন্সিলর ব্যবস্থা করে দিল, অ্যাম্বুলেন্স দিল, হুইল চেয়ার দিল। আপনাকে আগে থেকে জানিয়েছিল কেউ? না, আগে যখন নোটিশটা গিয়েছিল কেউ জানিয়েছিল? না, নোটিশ গেছে, বলছে যেতে হবে হিয়ারিং এ বলছে যেতেই হবে, যেমন করে থাক। আপনার বাড়িতে পেশেন্ট আছে বলেছিলেন? হ্যাঁ, কাউন্সিলর তো জানবে এই পেশেন্ট আছে না। হ্যাঁ, হায়রান তো হতেই হবে, কি করবে? এটা কাউন্সিলর দোষ না বিএলওর দোষ, যাই হোক তো হবে একজনের। প্যারালাইসিস হাত পা পড়ে গেছে, তাও যখন বলা হলো বলে হিয়ারিং আসছে, হিয়ারিং এ যেতেই হবে। তো আমরা বললাম কি করে নিয়ে যাবো এই রুগীকে? না, বলে গাড়ি পাঠাবো, বলে গাড়ি পাঠালো, ওই জন্য নিয়ে এসছে। জানতাম না যে উনি অসুস্থ। আমাদের হোম হিয়ারিং এর ব্যাপার আছে, যদি আমাদেরকে কেউ জানাতেন যে তাদের অসুস্থ বা এজেড কারণে, তাহলে অবশ্যই আমরা আগে বাড়িতে গিয়ে করে নিয়ে আসতাম। আমরা জানিয়েছিলাম, বিএলও জানিয়েছিলেন বলছেন। তো এই পর্যন্ত যেহেতু এসে পৌঁছে গিয়েছেন, তো এখান থেকে তো আমরা সেটা তো আমরা বলতে পারবো না। না, আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়কে কটাক্ষ করলেন শুভেন্দু। ভোটের জন্য সেবাশ্রয় করা হচ্ছে, 4 বছর 9 মাস তৃণমূল কোথায় ছিল? প্রশ্ন নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। তৃণমূলকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা। ভোটের জন্য যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল, 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি, তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো। 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে, উঠতে 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 পরিযায়ীর মতো এলে কি করবে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। একটা অদ্ভুত যুক্তি শুভেন্দু অধিকারী খাড়া করেছেন। ওই নন্দীগ্রাম বিধানসভাতে লোডশেডিং করে তিনি বিধায়ক হয়েছেন। সেই বিধায়ক হওয়ার পর তিনি নন্দীগ্রাম নিয়ে কী কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরুক। এটা বিজেপি নয় যে ভোটে জিতে মানুষের কথা ভুলে যায়। আমরা ভোটে জিতি বা হারি মানুষের প্রতি দায়বদ্ধ, সেটা বাংলার মানুষ জানে। যে আসনগুলোতে আমরা হেরেছি সেখানেও উন্নয়নের কাজ কিন্তু বন্ধ হয়নি। স্বাগতত্ব মেডিকেলে ফের দালাল চক্রের পর্দাফাঁস। দেহ মর্গে রাখতে 22,000 টাকা দাবি করার অভিযোগ। কাঠগড়ায় হাসপাতালেরই কর্মী আকাশ মল্লিক। বাবার দেহ নিয়ে চরম বিপাকে বিশেষভাবে সক্ষম ছেলে অভিযুক্ত আকাশ মল্লিককে আটক করেছে পুলিশ। আমি আসার পর যেখানে মানে বডিটাকে হ্যান্ডেল করছিলেন, মানে ডোম যারা ছিলেন তারা আমার কাছে 22,000 টাকা চায়। বডিটাকে নিয়ে আসার জন্য একটা অ্যামাউন্ট চেয়েছে 8,000 টাকা, প্লাস বরফ থেকে শুরু করে যা যা চার্জেস আছে তার জন্য চেয়েছি 4,000 টাকা। এটা সরকারি হসপিটাল এবং মানুষজন তো সরকারি হাসপাতালে আসে, যেহেতু যাদের সামর্থ্য নেই টাকা পয়সার জন্য। তো আমি বলেও ছিলাম যে আমার নিজের এতটা সামর্থ্য নেই। যে টাকা চেয়েছে সে কি এই হাসপাতালের কর্মী? হ্যাঁ, এই হাসপাতালেই কাজ করে। আচ্ছা, अगर स्टाफ पैसा लेता है तो सरकार का गलती क्या है? सरकार वहाँ क्या जानता है?
जो सरकारी नौकरी है उसका फिर भी पैसा मांगा है तो उसको शास्ति होगा, पुलिस शास्ति देगा। इसमें सरकार की गलती क्या है? सर ये आदमी का हिम्मत जता है, सरकार हमारे जननेता मदन मित्रा को बोले फौरन एक्शन हुआ है, पुलिस भी एक्शन ले रहा है। अच्छा, इसी तरह का आदमी को बंगाल में हर मेडिकल कॉलेज में आदमी को आवाज़ उठाना चाहिए, सरकार को बोलना चाहिए, और सरकार एक्शन नहीं लेगा तब आदमी सरकार पर दुर्नीति का आरोप लगाएगा। इससे कोई अगर सरकारी कर्मचारी पैसा लेता है तो हमारा पार्टी का आदमी नहीं है, वो कर्मचारी है, सरकारी नौकरी करता है, उसको एक्शन होगा, उसको सजा होना चाहिए। দেউচা পাচামির কাজে যুক্ত সংস্থার নামে এনফোর্সমেন্ট ডিরেক্টর চার্জশিট, তাদের যে চার্জশিট সেখানে নাম রয়েছে দেউচা পাচামির কাজে যুক্ত সংস্থা। বালি পাচার মামলায় নাম দেউচা পাচামির কাজে যুক্ত এই সংস্থার সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই সংস্থায় বালি পাচারের টাকা বিনিয়োগ করেন ধৃত অরুণ শরাফ। টাকা ঢুকেছে জিডি মাইনিং সংস্থার মাধ্যমেও বালি পাচারের টাকা সাদা করেছেন শরাফ, দাবি তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে চার্জশিট পেশ হয়েছে, সেই চার্জশিট পেশের প্রায় 15 দিন আগে, মানে 2 সপ্তাহ আগে এই সংস্থার টেন্ডার বাতিল করে রাজ্য। মেয়ের বিচারের জন্য লড়াই চলবে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের লড়াইয়ের কথা বললেন তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রীর সময় চাইলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের কথা বলতে চান সাবিনা। একই সঙ্গে সরকারি আইনজীবী পরিবর্তনের আবেদন করেন তামান্নার মা। মেয়ের খুনিরা শাস্তি পাবে তো? মেয়েকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের। গত জুনে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মেয়েকে হারিয়ে ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তামান্নার পরিবার। আমি মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আপনি আমাকে একটু সময় দিয়ে আপনি পার্সোনালি আমার সঙ্গে কথা বলুন, আমি কথা বলতে চাই। আর তবে হয়তো উনি বুঝতে পারছেন না যে আমার ইমোশনালটা কি, আমার যে কতটা কষ্ট হচ্ছে উনি বুঝতে পারছেন না, বিচারটা দিতে চাইছেন না। আমি এসপির কাছে বারবার আবেদন জানিয়েছি যে পিপি চেঞ্জ করতে হবে, এখন পর্যন্ত পিপি চেঞ্জ করেননি। আমি বলেছি যে 14 জনার চার্জশিট এখনও দেওয়া হয়নি, তো বলে 3 জনের চার্জশিট দিল, বাকি এখনও 11 জনের চার্জশিট রেখে দিল একেবারে। এবং দুটো ছবি আবারও আপনাদের জন্য, মানে টিভি9 বাংলা দর্শকদের জন্য। একদিকে নিয়োগের দাবিতে ফের রাজপথে চাকরি প্রার্থীরা, আর অপরদিকে আশা কর্মীরা, সেখানে আশা কর্মীদের বিক্ষোভ। প্রথমে আমরা একবার দেখব যে নিয়োগের দাবিতে রাজপথে চাকরি প্রার্থীরা কেন, কারণ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, ধর্মতলায় দণ্ডি কেটে প্রতিবাদ। ধর্মতলার সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, দেখুন দণ্ডি কেটে সেখানে বিক্ষোভ, প্রতিবাদ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, একদমই অভিনব প্রতিবাদ, কেন তাদের এই প্রতিবাদের রাস্তা বেছে নেওয়া কেন? দেখো, ধর্মতলায় পৌঁছেছে আপার প্রাইমারি শিক্ষকদের মিছিল, এবং মিছিলের সামনে সারিতে রয়েছেন তারা। আমরা কিছু সময় আগে দেখলাম তারা হামাগুড়ি দিয়ে একেবারে ধর্মতলা শহরের প্রাণকেন্দ্র, সেখানে হামাগুড়ি দিয়ে তাদের প্রতিবাদ মিছিল নিয়ে গেলেন। তাদের বক্তব্য ছিল যে তাদের নিয়োগের প্রক্রিয়া যেভাবে ধীর গতিতে, মন্থর গতিতে চলছে, অর্থাৎ কচ্ছপের গতিতে চলছে, তাই তারা কচ্ছপের কায়দাতেই তারা হামাগুড়ি দিয়ে নিজেদের প্রতিবাদটা তুলে ধরার চেষ্টা করলেন। যারা রয়েছে মিছিলের একেবারে, আমরা দেখলাম যে আপনাকে দেখলাম হামাগুড়ি দিচ্ছেন, কি বার্তাটা কি তুলে ধরতে চাইছেন? বার্তা এটাই যে একটা পড়াশোনা করেছি আমরা, MA BEd টেট পাস টেন্ড হয়েছি, 2014 ফর্ম ফিল আপ, 15 পরীক্ষা হয়েছে, 16 রেজাল্ট বেরিয়েছে। আজ 12 বছর হয়ে গেল। তখন কলকাতা গেজেটের যে কমিশন, আপনারা কি কচ্ছপ সাজলেন যে ধীরগতি, দীর্ঘসূত্রিতা? দীর্ঘতে আমরা যে যন্ত্রণায় ভুগছি, সেই যন্ত্রণা এই যে পশুর মতো আমরা হামাগুড়ি দিচ্ছি, আমাদের কাছে কিছু নেই। কারণ আমরা যে টেট পাস, হ্যাঁ বলুন, সরকার আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অতএব সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার মতন আর ক্ষমতা নেই। কারণ 12 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি। এই সরকার টোটালিটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে কর্পোরেট সেক্টর করার জন্য যে প্রসেস নিয়েছে। আমরা তো দেখলাম আপনারা কচ্ছপ সাজছেন, কচ্ছপ যেভাবে ধীরগতিতে হাঁটে, আপনারা কি নিয়োগের দীর্ঘসূত্রিতা সেভাবে ব্যাখ্যা করছেন? সরকার তো আর কমিশন তো দীর্ঘসূত্রিত করেছে 2014 থেকে আজকে 2026। এটা দীর্ঘসূত্রী নয়। পৃথিবীর ইতিহাসে একটা নিয়োগ প্রক্রিয়া এত বড় দীর্ঘসূত্রী কোথাও নেই। তাতে কি সাজলেন আপনারা? তাতে বোঝালাম যে সরকার যেরকম চলছে, আমাদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে কচ্ছপের মতন হাঁটতে হাঁটতে। কারণ এই নিয়োগ প্রক্রিয়া যেদিন হয়তো সম্পন্ন হবে, সেদিন হয়তো আমাদের জীবনটাই থাকবে না। আপনার নাম? আমার নাম সুবীর কুমার কীর্তনিয়া। আরও একজন রয়েছেন। আপনাদের এই অভিনব একটা বিক্ষোভ, আপনারা তো শিক্ষক, মাস্টারমশাই, ধর্মতলা শহরের প্রাণকেন্দ্রে নিজেদেরকে এতটা নিচু স্তরে নামাতে বাধ্য হলেন কেন? কারণ নিয়োগ হচ্ছে না। নিয়োগ এত দীর্ঘ
প্রসেসে চলছে, সেই কারণে আমরা হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করেছি। মানে নিজেদের মান সম্মানটা মানে কার্যত মাটিতে লুটাচ্ছে। না, মান সম্মান এখানে না, আমাদের তো সরকারের কাছে আমাদের মূল একটা ন্যায্য দাবি। আমরা শিক্ষক হতে চেয়েছি, আমরা টেট পাস টেন্ড হয়েছি, আমাদের কাছে বিএড এর সার্টিফিকেট আছে, ডিএলএড সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটটা অনেক সময় সরকার পক্ষের অনেকজন বলে থাকে। এই ছবি দেখে কি সরকারের টনক নড়বে? মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেবে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই বার্তা, যে আমাদের শুধু এখানে দাঁড়িয়ে আছি, আমরা পরিবারটাকে বাঁচান। আমরা একটা মানুষ এখানে এসেছি, প্রতিটা মানুষের পিছনে 10-12 জন করে পরিবার আছে, সেই পরিবারগুলোকে আপনি বাঁচান, নাহলে পরিবারগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আপনি দেখেছি রাজ্যের ন্যূনতম অ্যাক্সিডেন্ট বিভিন্ন ঘটনার জন্য আপনি সঙ্গে সঙ্গে সেখানে মানবিক হস্তক্ষেপ করেন, তাদের সিদ্ধান্ত নেয়। আমাদের রাজ্যে দেখেছি মদ্যপান করে মারা গিয়েছে, তাদের পরিবারের টাকার ব্যবস্থা করেছেন, আর্থিক সাহায্য, চাকরির ব্যবস্থা করেন। দুর্ঘটনা ঘটলে আপনার রাজনৈতিক দলের নেতারা গুন্ডামি মারামারি করে। মুখ্যমন্ত্রী আরো মানবিক হয়ে আপনাদের দিকটা দেখুক। হ্যাঁ, অবশ্যই, যেখানে গুন্ডা মারামারি করে চাকরি মারা যাচ্ছে সেখানে চাকরি দিচ্ছেন সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে। সরকার মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবে? আবেদন রাখছি যে সিটটা যেন বাড়িয়ে দেয়, সিটটা বাড়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট জব হয়। প্রত্যেকে আমরা আপার প্রাইমারি টেট পাস টেন্ড এবং প্রত্যেকে আমরা সুখিত, আমাদের বিএড ফেড সবই আছে, কিন্তু আজ আমরা অসহায়। প্রায় প্রত্যেকের বয়স 40-এর গোড়ায় ছুঁই, প্রায় 40-এর উপর বয়স হয়ে গেছে, আর কেউ বয়সের মধ্যে নেই। এই অবস্থায় আমরা কোথায় যাব? আমাদেরকে একটাই চাকরি, একটু সিটটা বাড়িয়ে দিন, একটু সিটটা বাড়িয়ে দিলে আমরা একটু সবাই মিলে চাকরিটা পেতে পারি, সেটাও তো আমাদের আবার। অর্থাৎ যে শূন্য পদ বাড়ানোর দাবি, তার কারণ তাদের এক একজনের বয়স এমন জায়গায় চলে গেছে। এদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। একই সঙ্গে আমরা আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা সল্ট লেকে, যেখানে আশাকর্মীদের বিক্ষোভ। একেবারে ধুন্ধুমার একটা পরিস্থিতি, স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিক্ষোভ আশাকর্মীদের। সুপ্রিয় আমাদের রিপোর্টার জানাবেন এখানে এখন সেখানকার পরিস্থিতিটা কি। সুপ্রিয়, দেখো, পরিস্থিতি সামান্যতম কোনো রকম বদল হয়নি, কারণ 2.5 ঘন্টা আগের যে ছবি বা এখানে আসার পর প্রায় 2.5 ঘন্টা ধরে এই যে আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে সামিল হয়েছিলেন, তারা কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের মূল যে গেট রয়েছে সেই গেটের সামনের রাস্তার ওপরে বসে পড়ে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে তারা স্লোগান শাউটিং করছেন এবং তাদের যেটা মূল দাবি যে আর ভাতা নয়, ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু দাবি দাওয়া রয়েছে। তবে ইতিমধ্যেই 2.5 ঘন্টা বাদে অবশেষে স্বাস্থ্য ভবনের যারা আধিকারিকরা তারা এই আশাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে। 10 সদস্যের প্রতিনিধি তারা ইতিমধ্যেই ভেতরে গেছেন। তবে এখন যেটা দেখার যে এই আলোচনা শেষে বেরিয়ে আসার পর বাকি যারা আশাকর্মীরা রয়েছেন তারা কতটা সন্তুষ্ট হতে পারেন, কারণ তারা যেটা বলছেন যে তাদের দাবি পূরণ না হলে আজকেই এখানে তারা অবস্থান চালিয়ে যাবেন। দিদি, আজকে আপনারা এখানে অবস্থান করছেন, আপনাদের প্রতিনিধিরা ভেতরে গেছে, তো বেরিয়ে আসার পর যদি সন্তুষ্ট না হন আলোচনায় কি করবেন? আমরা এখানে থাকবো, না হলে শিয়ালদা স্টেশনে থাকবো, আবার কাল সকালবেলা এসে এখানে জমায়েত হবো। আপনারা কি আশা করছেন যে কোনো রকম সদর্থক পদক্ষেপ নিতে পারে স্বাস্থ্য? অবশ্যই আশা তো করছি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী উনি, অবশ্যই আমরা আশা করছি, আশা রাখছি। সেই আশা নিয়েই আজকে এখানে এসেছি। যদি সেই আশানুরূপ আমাদের না দাবি মানা হয়, আমরা সেই প্রস্তুতি নিয়েই এসেছি যে আমরা এখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব, প্রয়োজন হলে স্টেশনে থাকবো, কাল আবার এখানে এসে জমায়েত করব যতদিন না আমাদের দাবি মানা। এটাই তো প্রথমবার নয় দিদি, এর আগে তো আপনারা একাধিকবার বিভিন্ন সময় মানা হয়নি। আমরা অনেকবার এসেছি, শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি চাই না। এই যে ন্যূনতম বেতন যে টাকা আপনারা পান, এই টাকা কি আপনাদের জন্য যথেষ্ট? একদম যথেষ্ট নয়, একদম যথেষ্ট। একটা 100 দিনের মজুরি কত? একটা ন্যায্য দাবি, আমরা ন্যায্য দাবির জন্য আজকে রাস্তায় নেমেছি। আর এটাও সবাইকে বলা উচিত, মানে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা দরকার যে আমরা কি কাজ করি এবং কত টাকা তার ন্যায্য মূল্য পাই, সেটা তিনি একটু যাচাই করে দেখবেন। উল্টে 6 মাস ধরে আমাদের পয়সা নেই, ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া হয়, নানা ক্ষেত্রে নানা দিক থেকে আমাদের নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের দিন কাটাতে হচ্ছে এবং যে বেতন তাদের দেওয়া হয় সেটাও যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যথেষ্ট নয়, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। তবে আজ সকাল 11টা থেকে সল্ট লেকে জমায়েত করার পর বেলা 12টা থেকে এই আশাকর্মীদের কর্মসূচি বা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান শুরু হয় এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যে কয়েকটা স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেডগুলো একের পর এক ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে এসে পৌঁছে। ক্যামেরা পার্সন রজতকে বলবো একটু দেখানোর জন্য, এই স্বাস্থ্য ভবনের গেটের ডান দিক এবং বাদিক যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু রাস্তার উপরে শুধুই আশাকর্মীরা তারা বসে রয়েছেন, তারা স্লোগানিং করছেন এবং তারা কিন্তু একটাই দাবি তারা তুলে ধরার চেষ্টা করছেন যে ন্যূনতম বেতন 15,000 টাকা না হলে তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। ইতিমধ্যে তাদের প্রতিনিধি 10 সদস্যের প্রতিনিধি দল তারা ভেতরে গেছেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক শুরু করেছেন আমরা যেটা জানতে পারছি, এবং সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয় বা সেই বৈঠকে তাদের দাবি দেওয়া পূরণের বিষয়ে
রাজ্য প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর কতটা সদর্থক ভূমিকা নেয় সেটাই কিন্তু এখন দেখার। একদম, অন্যদিকে একদম, তুমি নজর বিধাননগর আকর্ষণ কমিশনারেটের করতে চাই। বিষয় বৈঠক শেষ হওয়ার পর মানে তারা বেরিয়ে এসে কি বলেন সেটাই এখন দেখার। শুধু সরকারি হাসপাতালে কাজ নয়, এমনকি নেতা মন্ত্রীদের 5 ফরমাস খাটতে হয় পর্যন্ত। কোথায় কোন মন্ত্রী আসবে, কোথায় তাদের কোনো প্রোগ্রাম হবে, পার্টি হবে, তাদের পিকনিক হবে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে, স্বাস্থ্যের যে কোনো প্রোগ্রামে আশাকর্মীদেরকে পার্টিসিপেট করতে হয়। প্র্যাকটিক্যালি এদেরকে স্বেচ্ছাসেবক বলা হয়, কিন্তু ওরা 24 ঘন্টার কম্পালসারি ওয়ার্কার। তাহলে এতটা যদি 24 ঘন্টায় তাদের অ্যালার্ট থাকতে হয়, কাজ করতে হয়, মায়েদের স্বাস্থ্য, মেয়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্য, এই সব মিলিয়ে আশাকর্মীদের হিউজ রেসপন্সিবিলিটি। আজকে সেই আশাকর্মীদের যদি পেটে ভাত না জোটে তাহলে কি করে হবে? আলিমা, আমরা এখন অপরদিকে আবার একটু নজর রাখবো ধর্মতলার দিকে, কারণ সেখানে রাজপথে চাকরি প্রার্থীরা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আমরা বিভিন্ন রকমভাবে দেখেছি সেখানে কখনো হামাগুড়ি দিয়ে, কখনো দণ্ডি কেটে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন। এই মুহূর্তে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ধর্মতলায় হামাগুড়ি দিচ্ছেন চাকরি প্রার্থীরা, বলছেন যে কচ্ছপের গতিতে তারা বিচার পাচ্ছেন, বিচার চাইছেন, বিচার প্রক্রিয়া সেভাবেই চলছে। রাজ্য সরকার তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে গিয়েছে, তাহলে তারা সোজা হয়ে কি করে দাঁড়াবে? কাতর আবেদন চাকরি প্রার্থীদের। রাজপথে আপার প্রাইমারি যারা শিক্ষক তাদের অভিনব প্রতিবাদ, অভিনব বিক্ষোভ দেখা যাচ্ছে। একেবারে ধর্মতলা শহরের প্রাণকেন্দ্রে হামাগুড়ি দিয়ে আপার প্রাইমারি শিক্ষকরা নিজেদের মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন মাতঙ্গিনী হাজরার পাদদেশ পর্যন্ত। যারা হাঁটছেন তাদের বক্তব্য যে তাদের নিয়োগ প্রক্রিয়া যেভাবে স্লথ গতিতে হচ্ছে, অর্থাৎ কচ্ছপ যেভাবে যে গতিতে হাঁটে, যেই গতিতে হচ্ছে সেটাই তারা নিজেদের হাঁটার মাধ্যমে তুলে ধরতে যাচ্ছেন। অর্থাৎ এই স্লথ গতি তাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটাই তারা দেখতে পাচ্ছেন। এবং সামনের সারিতে যে সমস্ত আপার প্রাইমারি শিক্ষক রয়েছেন তারাই এরকমভাবে অভিনব কায়দা নিজেদের যে প্রতিবাদ, নিজেদের বিক্ষোভটা তুলে ধরার চেষ্টা করছেন, সাধারণ মানুষের বুকে এবং সরকারের বা প্রশাসনের নজর আকর্ষণের চেষ্টা করছেন। মানে কল্যাণের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, কলকাতা। আমরা যে যন্ত্রণায় ভুগছি সেই যন্ত্রণা এই যে পশুর মতো আমরা হামাগুড়ি দিচ্ছি, আমাদের কাছে কিছু নেই। সরকার আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অতএব সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার মতন আর ক্ষমতা নেই। কারণ 12 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি। এই সরকার টোটালিটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে কর্পোরেটের সেক্টর করার জন্য যে প্রসেস নিয়েছে, সরকার তো আর কমিশন তো দীর্ঘসূত্রিত করেছে 2014 থেকে আজকে 2026। এটা দীর্ঘসূত্রী নয়। পৃথিবীর ইতিহাসে একটা নিয়োগ প্রক্রিয়া এত বড় দীর্ঘসূত্রী কোথাও নেই। সরকার যেরকম চলছে আমাদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে কচ্ছপের মতন হাঁটতে হাঁটতে। কারণ এই নিয়োগ প্রক্রিয়া যেদিন হয়তো সম্পন্ন হবে সেদিন হয়তো আমাদের জীবনটাই থাকবে না। নিয়োগ হচ্ছে না, নিয়োগ এত দীর্ঘ প্রসেসে চলছে, সেই কারণে আমরা হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করেছি। আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আর দ্বিতীয় ছবি আমরা দেখাচ্ছি সল্ট লেকে, যেখানে আশাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি এবার আর ভাতা নয়, তাদের বেতন দিতে হবে এবং 15,000 টাকা বেতন দিতে হবে। তাদের প্রতিনিধি দল এই মুহূর্তে অবশ্যই ভিতরে প্রবেশ করেছে, বৈঠক চলছে। এই বৈঠক থেকে বেরিয়ে এসে কি মানে নির্যাস কি আসে, কোনো সমাধান সূত্র কি আসবে, এই বিষয়টাই এখন তারা অপেক্ষায় রয়েছেন। কিন্তু যদি কোনো সদর্থক মানে উত্তর না আসে তাহলে এই বিক্ষোভ চলবে এবং স্টেশনে থাকতে হলেও তারা থাকবেন বলে জানাচ্ছেন। আশাকর্মীদের টাকাটা যদি কেন্দ্র দেয় তাহলে মমতা ব্যানার্জি কেন তার ক্রেডিট নেয়, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো টাকা হিসেব দিলে টাকা দেওয়া হবে, এটা একটা সহজ সরল ব্যাপার। পশ্চিমবঙ্গে কোন কর্মীটা, তৃণমূল কর্মীগুলোও চোখে নেই, বেশিরভাগ তৃণমূল কর্মীও চোখে নেই। আমি বলছি পশ্চিমবঙ্গে আশাকর্মীরও যা অবস্থা, আইসিডিএস এরও তাই অবস্থা, নার্সেরও তাই অবস্থা, সরকারি কর্মচারীরও তাই অবস্থা, সবারই এক অবস্থা। এটা তো ঠিক যে আশাকর্মীরা সত্যি সত্যি গ্রামে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রগুলোতে তারা যথেষ্ট কাজ করেন, পরিশ্রম করেন এবং তাদের পারিশ্রমিক বাড়াতে পারলে নিশ্চিতভাবে সরকারেরও ভালো লাগবে। কিন্তু আমরা তাদের দাবির সাথে সহমত, তাদের দাবি ন্যায্য। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পাশে আমরা রয়েছি। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি এই অর্থনৈতিক প্রতিবন্ধকতা জারি করে সেক্ষেত্রে রাজ্য এককভাবে সিদ্ধান্ত নিতে পারে। একটু আগেও যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম, আজ মতুয়াগড়ের শুভেন্দু অধিকারী দুপুর 1টায় বনগাঁয় তার সভা করার কথা ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই সভা শুরু হবে বলে জানা যাচ্ছে। সেই সভা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা সভাস্থলে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে।
দেখুন এর আগে পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটেন তিনি শুভেন্দু অধিকারী। বনগা RS ক্লাব ময়দানে মতুয়াদের মহাধর্মের সম্মেলনে রয়েছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। ঢাক বাজিয়ে মতুয়াদের আহ্বান জানাচ্ছেন বিধায়ক অশোক কাপাডিয়া। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি মঞ্চে আমি এবারে মাইক্রোফোনে আহ্বান জানাবো তাকে। বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তাকে রীতিমতো সেখানে স্বাগত জানালেন। এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছি যে ছবি সুকান্তগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে বালুরঘাটে অভিষেক, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে মতুয়াগড় ঠাকুরনগরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অপরদিকে সুকান্তগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। আর আর অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন সুকান্তগড়ে অভিষেক পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেনাপতি সেকেন্ড ইন কমান্ড, তিনি সুকান্তগড়ে পরিযায়ী শ্রমিকের বাড়িতে। আর অপরদিকে দেখুন মতুয়াগড়ে শুভেন্দু অধিকারী, বনগাঁতে শুভেন্দু অধিকারী। কেমন লাগছে এতদিন পরে ফিরেছে? খুব চিন্তায় ছিল তোমরা সবাই? চিন্তাটা থাকতোই, বিনা কারণে খুব কষ্ট পেয়েছি। তোমার বাড়ি এখান থেকে কত দূর? এখান থেকে এই জন্য আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা। কে আছে বাড়িতে? একটা আমার বড় মেয়ে আছে, বাড়ি বাড়ি আপনার রাখে আছি বাড়ি। আমার লোকটা কি বলছে একদিন পরে এসে? কঠিন ভালো, হ্যাঁ কঠিন আনন্দ পাড়ার লোক বলছে তুই বিজেপি করি, তো বিজেপির তো খাওয়াই নি। বললাম হ্যাঁ, আমার যা করেছে তৃণমূল থেকে করেছে, যা করেছে আমার সার করেছে অভিষেক দা। নাই যে এতদিন পরে ফিরে এসছে, সবাই দেখে খুশি হয়েছে? সবাই দেখে খুশি হয়েছে, কাজে তুই এতদিন পর বানালি। হ্যাঁ ভাই, তুই তার সঙ্গে যোগাযোগই ছিল না? কার সঙ্গে যোগাযোগ? ওই তো 4 দিন থাকার পর আমি পুলিশের মোবাইল থেকে আমার ওয়াইফকে ফোন করলাম যে আমি আর পারলাম না, আমার এইটা জেল হয়ে গেল, এই খবরটা অবশ্যই পুলক চক্রবর্তীকে জানাবো। তারপরে ও কী করবে না করবে। আপনি গেছিলেন? ও বললো আমাকে। আমি গেছিলাম, আমার মেয়ে গেছিল। ফোন টোন কিছুই করেন না, মানে একটা যোগাযোগ করা বা বলা না কিছু হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ফোন করে একবার বলা তো উচিত। ফোন ওখানে দিতই না তো আমার। না এই যে যেখানে গেছিল আচ্ছা, পুলক চক্রবর্তী, তারপর সুকান্ত মজুমদারের কাছে, ওখানে তো সরকার তো বিজেপি, একবার ফোন করে তো বলা উচিত। করতে পারবে না পারবে সে তো পরের কথা। ওটা কিছু করেনি। কালকে আমি বীরভূমে গেছিলাম, এক ভদ্র মহিলাকে দেখছিলাম, সোনালী শাসন মহিলা, বাংলায় কথা বলে 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, বাবা মা সমান, খালি বাংলায় কথা বলে বলে ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং সমগ্র ঠাকুরের এই ঐতিহ্যবাহী ঠাকুরনগর ধাম এবং ওড়াকান্দি সহ ঠাকুর পরিবারের সকলকে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করি। এবং এখানে আপনারা সবাই সমবেত হয়েছেন, আপনারা সবাই এখানে ভক্তমণ্ডলী সমবেত হয়েছেন ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলনে। আমি এর আগে ঠাকুরনগরে বারুণী মেলাতে এসে আমি মন্দিরে প্রভুকে দর্শন করে মাল্যদান করে তার চরণ ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে ঠাকুর পরিবারে উপবিষ্ট হয়ে
মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয়, সুব্রত ঠাকুর মহোদয়, শান্তনু ঠাকুর মহোদয়, তাদের কাছ থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ গ্রহণ করেছিলাম। মাননীয় বিধায়ক এবং আপনাদের অতি প্রিয় মানুষ অশোক কীর্তনিয়া মহোদয় আমন্ত্রণে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং মিলিত হতে পেরে 2026 সালের জানুয়ারি মাসের 7 তারিখে এটা আমার একটি পরম প্রাপ্তি বলে মনে হয়েছে। তাই আমার এখানে যত মতুয়া সমাজের প্রণাম নিবেদন করি, বিশেষভাবে শ্রদ্ধা জানাই মাননীয় শিক্ষক প্রদীপ বিশ্বাস মহোদয়কে, মাননীয় আমার আশীর্বাদক বিপদভঞ্জন বিশ্বাস সহ নেতৃত্ববৃন্দকে, তাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আসুন আমার সঙ্গে গলা মিলিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বলুন, জয় হরি বল, জয় হরি বল। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা জানেন যে আজকে আমি 2-4টি কথা বলবো এবং আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এই গেজেটটা হাতে নিয়ে। আপনারা জানেন যে ধর্ম জোর করে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সময় ইসলামীকরণের বিরুদ্ধে 1907-8 সালে ঠাকুর বাড়ি রুখে দাঁড়িয়েছিল, ঠাকুরদ্বয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজে সৃষ্টি করে ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাস আপনারাও জানেন। আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের, মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সবাইকে শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের যে লুক্কায়িত প্রতিভা তাকে বিকশিত করা। তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে বিভীষিকাময় দেশ ভাগ হয়। 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেন, কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মের লোকের সঙ্গে থাকবো না, তাই আমাদের আলাদা দেশ চাই। এটা বিভীষিকাময় দেশ ভাগ। আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা, মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই দেশ ভাগের বিভীষিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয়। একটি তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, আর একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে। ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয়। পূজ্যপাদ পিয়া ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয় স্বাধীনতার পর থেকে।
অনেক জল গড়িয়েছে। 2019 ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাক্কালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব, আপনাদের 71-এর আগের দলিল নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট করতে যেতে হবে না, আপনারা সহ নাগরিকের মর্যাদা পাবেন। এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। সেই অ্যাক্ট আসার পরে পশ্চিম বাংলার জামাতিদের সরকার, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না, আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন ক্যা ক্যা ছি ছি, ভুলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? তাহলে PR ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি, মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্তৃক, যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ, তিনি সিএর বিরোধিতা করলেন। 2020 সালে করোনা কোভিড এলো, ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক, আমরা আইন করে দেব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কারা পাবেন? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টরা পাবেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল, তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। তারপরে এসআইআরে বা তারও আগে যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রী, বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন, 1 মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএএ সার্টিফিকেট দেয়। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে এবং আগামী এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই ক্যা ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন। ওপারে বলা হয় যে ধর্ম ছাড়ো,
নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার চাকরি করতেন সরকারি, বললো চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে। বেচারি গরিব মানুষ, বললো চাকরি রাখবো। তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ। নোটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা। আমাদের জয় হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, সনাতনের জয় শেষ করে দিতে চায় ওরা। 47-এ 33 ভাগ হিন্দুর বাংলাদেশ আজকে 7%। 1951-তে 85%-এর হিন্দু পশ্চিমবঙ্গ আজকে 60%, 62% হিন্দু আমরা। আমরা যদি জোট না বাঁধি, আমরা যদি এক না থাকি, তাহলে আমরা আগামী দিনে দীপু চন্দ্র দাসের মতো, রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে। আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে। একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। নরেন্দ্র মোদীজি গেছেন, প্রণাম করে এসেছেন। পুণ্যভূমিতে গিয়ে প্রতি বছর বারুণী মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আসেন। আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করলো। আবার হিন্দুদের উপর অত্যাচার, আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন। আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পুরেছে। বনগা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন? রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন? কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কি না বলুন? রায়গঞ্জে 85 বছরের বৃদ্ধা মা, মতুয়া মাকে 2 বছরের জেল দিয়ে মমতার পুলিশ। হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না, এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায়। মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ। তিনি গেজেট বার করলেন। এই গেজেট দেখুন, ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন, সেপ্টেম্বর মাসের 2 তারিখের গেজেট 2025। দেখুন, আগে ছিল 31/12/2014, আর এই গেজেটে ভারত সরকার বলল 31/12/2025 পর্যন্ত, 24 পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু, তাদের কোনো পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না। এর নাম নরেন্দ্র মোদী। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। তাই ভরসা রাখুন। SIR এ আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন। 85 বছরের ঊর্ধ্বরা যাবেন না, বাড়িতে আসবে। SIR এ যারা প্রতিবন্ধী, অক্ষম, অসুস্থ, তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে। আমি একটা কাজের কথা বলে শেষ করব। আপনার নাম যদি ইয়ারও কাটে, আমি অশোক কীর্তনিয়ার কাছে ফরমেট পাঠাবো, ডিওর কাছে আবেদন করবেন। ডিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে, আপনি সিওর কাছে আপিল করবেন। ডিও পর্যন্ত অশোক কীর্তনিয়া, প্রদীপ বিশ্বাস, বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
मोदी है तो मुमकिन है। হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন। যারা মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, যারা সরস্বতী মূর্তি ভাঙে, যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে, তারা মতুয়া রীতিনীতি সনাতন রীতিনীতি জানে না। তাই যতই করো হামলা শান্তনু ঠাকুরের বাড়িতে, যতই করো রাজনীতি, মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ধ্বজ উপরে উড়বে জয় হরি বল মন্ত্রে চারিদিকে। এমন সরকার আনুন আগামী দিনে যারা মতুয়া স্বার্থে কাজ করবে, পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে, শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে, বারুণী মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে, এমন সরকার আনুন। ইমাম মুয়াজ্জেম ভাতা নয়, গোসাই দলপতিরা যাতে ভাতা পায় এমন সরকার আনবেন। আমার মতুয়া সমাজ জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। অনেক বেলা হয়ে গেছে, অনেক দূর থেকে আসছি। আজকে 7ই জানুয়ারি নন্দীগ্রামে 3 জনকে খুন করেছিল, নেতাই গ্রামে 9 জনকে খুন করেছিল। আমাকে সকালে মালা দিয়ে আসতে হয়, আমি দেরি করেছি, ত্রুটি স্বীকার করি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সেবার সুযোগ দেবেন। আবার হরি বল বলে সকলকে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি।